হাই, আজকে 22শে মার্চ, এখন বাজে দুপুর 2:15। আমি এদিকে একটা কাজে এসেছিলাম, দিয়ে ওই সানা রেস্টুরেন্টের সামনে দিয়ে দেখলাম যে এখানে একটু চা খেয়ে যাই, কারণ এখন বাড়ি গিয়ে চা পাওয়া একটু মুশকিল। যেহেতু 150-র ওপরে লাইক হয়ে গেছে, বেঞ্চমার্ক একটু বেড়েছে। আগে ছিল 100টা লাইক হলে একটা ভিডিও করা যাবে, এখন ঠিক ওই 150টা লাইক হলে একটা ভিডিও করা যাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আগের দিনের ভিডিও যেখানে শেষ করেছিলাম, তার মানে ছাত্রছাত্রী বলেছে, তাদের প্রথমে বলে দিই যে হ্যাঁ, আমার গলায় তো একটু ব্যথা, একটু কাশিও আছে। তা এটাই তোমরা শেখো যে আমি এমন একটা কাজ করছি যেখানে কিন্তু আমি নন স্টপ 53 মিনিট কথা বলছি, যেখানে আমার গলায় ব্যথা এবং সেখানে প্রশ্ন উত্তর হচ্ছে না, তাহলে শুধু কন্টিনিউয়াস আমিই কথা বলে যাচ্ছি। তাহলে যে কাজটা তুমি ভালোবাসো না, যে কাজটা তুমি রেসপেক্টের সঙ্গে করো না, সে কাজে তুমি এনার্জি পাবে না। আর যদি কাজটা তোমার ভালো লাগে, কাজটার প্রতি তোমার যদি সেই জায়গায় থাকে, কমিটমেন্ট থাকে, তাহলে অবশ্যই তুমি সেই কাজটা করতে পারবে। এবং এই কমিটমেন্টের জন্য যে কোনো কাজ তোমার কমিটমেন্টটা নিজের থেকে আসবে, তোমায় কেউ বাধ্য করতে পারে না। আর বাধ্য করে যে কাজ, সে কাজ হয় না। এবার আবার সেই পুরোনো কথায় আসি, যে আমরা যদি ব্যবসা করি, সেই ব্যবসা করতে করতে মাঝে বোর হয়ে যাই। আমরা যে চাকরি করি, সেই চাকরি করতে করতে যদি বোর হয়ে যাই, তারপর আমরা বেড়াতে যাই বা সিনেমা দেখি, হোটেলে খেতে যাই। ধুরন্ধর 2 দেখলাম। ধুরন্ধর 1 4বার দেখেছিলাম, নেটফ্লিক্সেও দেখেছি একবার। আর ধুরন্ধর 2 যেদিনকে রিলিজের আগে 18 তারিখ 5টার শো দেখতে গিয়ে লাস্টে 9:15 থেকে রাত 1টা পর্যন্ত ধুরন্ধর 2 দেখেছি। রিলিজ ডেতে আমার টিকিট কাটা ছিল, তাই আবার আমি পরের দিনও 5টা শো, সেখানেও 4 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে 2বার ধুরন্ধর দেখা হয়ে গেছে আমার। ধুরন্ধর 2টা বেশ জমাটি করেছে। এবার আসি, এবার আমি দেখি যে আমরা আগের দিনে যে ট্রেডগুলো নিয়ে কথা হচ্ছিলো, সেই ট্রেডের কথাতে আমাদের কি এসছে। এখানে সব ভাঙাচোরা কাজ চলছে আজকে সানাতে, তো একটু আওয়াজ হতে পারে, ঠিক আছে, কষ্ট করে শেখো। এবার দেখা যাচ্ছে যে এখানে স্কিলটা বোঝার চেষ্টা করো। আমি কি বোঝাতে চাইছি যে 16ই ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ এই সময় তোমরা 3টে উদাহরণ, তখন আর তো এবার উদাহরণ রয়েছে, যখন তোমরা টোটালটা তো আর খেয়ালি পোলাও ভাববে না। তাহলে দেখো, এই কন্ডিশনে যেখানে কোটি কোটি টাকা নিমিষে জল হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা ডিভ্যালুয়েশন হয়ে যাচ্ছে, এবং আজকে 300 পয়েন্ট গিফট নিফটি 300 পয়েন্ট ডাউন, মানে ফিউচারে দেখাচ্ছে 22,806। তার মানে ইন্ডেক্স তার থেকে নিচেই থাকবে, অন্তত 30-40 পয়েন্ট নিচে থাকবে। তাহলে 22,800 চলে এলো, তাহলে 26,800 থেকে 22,800 মার্কেট চলে এলো, 4,000 পয়েন্ট নিফটি কিন্তু ওপর থেকে পড়ে গেল। সেই জায়গায় কত লক্ষ কোটি টাকার ডিভ্যালুয়েশন হয়ে গেল। আর একটা নতুন আরও যে পদ্ধতিগুলো আছে, সেগুলো আমি পরে কথা বলবো। তা মূল ব্যাপারটা বোঝাতে চাইছি। দেখো, তা এমটিএফের তো কীভাবে, এমটিএফ নিয়ে তোমরা মনে রাখবে যে তোমরা চক্রভুয়েতে ফেসে আছো। শেয়ার মার্কেটে যারা এসছো, এখানে এমটিএফ দিয়ে তোমাদের করা হবে, টাকার লোভ দেখানো হবে, প্রফিটের লোভ দেখানো হবে, এভাবেই চলবে। ঠিক একইভাবে এই যে মার্কেটটা পড়ে গেল, এইবার নতুন আর একটা জিনিস শুরু হবে, সেটা হচ্ছে এআই, অ্যালগো ট্রেডিং। তাহলে তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, ঠিক যেমন কিছুদিন আগে এমটিএফ নিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলাম, অ্যালগো নিয়েও বাঁচানোর চেষ্টা করি। বাবা, অ্যালগো ট্রেডিং সবচেয়ে বেশি আমেরিকায়। মনে রাখবে, স্টক মার্কেটে যদি 51% লোক প্রফিটে ঢুকে যায়, তাহলে এই ব্যবসাটা উঠে যাবে। তা নর্মালি 90% লোক এখানে লুজার, 10% প্রফিট, তার মধ্যে 3% লোক সবসময় প্রফিটে থাকে। তা এই জায়গায় দাঁড়িয়ে এআই দিয়ে যদি সত্যি সম্ভব হতো, তাহলে এআই স্টপ লস হতো না। একটা ছোট্ট ডগি এসছে সামনে, আবার পুলিশের গাড়ি, তাই নইলে ছবিটা দেখাতাম, নইলে রেগে যেতে পারে। তো যাই হোক, তাহলে নেক্সট ট্রিক্স কি অ্যালগো ট্রেডিংয়ে। এইবার অ্যালগো দিয়ে লোককে মুরগি বানানো তৈরি হবে, তখন লোকে তো ট্রেড করবে, লস হবে। আর আমাদের তো নিজেদের দোষ তো আমরা দেখবো না, আমাদের সাথে একটা ভ্যালিডেশন চাই, কি সামনের কিছুর দোষ। তাহলে প্রযুক্তিগত দোষ হতে পারে, বা আমার এক্সিকিউশন হচ্ছে না স্যার। তা তোমরা বুঝে নিলে একটা মোবাইলে বা কম্পিউটারে যারা ট্রেড করছে, কল্পনা করো যে তোমার ইন্ডিয়ান স্টক মার্কেট এবং ওয়ার্ল্ড স্টক মার্কেট শেষ 16ই ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ কী কন্ডিশনে দাঁড়িয়েছে। এই কন্ডিশনে দাঁড়িয়ে 3টে কোডের যে রেজাল্ট তোমরা দেখলে, একটা রোজ ট্রেড হয়েছে 23 দিন। এবার বলি যে আমাদের প্রজেক্ট এখানে শেষ, তার একটাই কারণ, যাতে প্রত্যেক সপ্তাহে মনে নয় এইবার চাপে পড়বে। আমি আমার স্টুডেন্টদের যেটা বলেছিলাম যে এগুলো যে হয়, এটা একটু দেখিয়ে দিস তো করা যায় কিনা। তো 3 টাইপের কোড আমরা দেখেছি। স্কিলটা ভাবো যে এই 16ই ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ, যেখানে লক্ষ লক্ষ ডলার, কোটি 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 টাকা লোকের লস হয়ে গেছে, জল হয়ে গেছে,
স্টকের কি ভ্যালুয়েশন তো বুঝতেই পারছো। সেই জায়গায় দাঁড়িয়ে তিনটে মানুষ, তিনটে বিভিন্ন জায়গায়, বা একটাই মানুষ, কিন্তু কেউ এই ছোট্ট টাকা নিয়ে, তখন আমার কাছে তো স্ক্রিনশট করাই আছে, আর তোমাদের আমি বলেইছি, একজন খুব সুন্দর লেগেছে, স্যার আপনার কাছে শিখছি, মানে আপনাকে তো বিশ্বাস করছি, ভেরি গুড। আজকালকার দিনের এই ধরনের মেন্টালিটি খুব কমে এসছে। যাই হোক, তোমরা যারা সদের একজন একদম আমার সমস্ত বড় ভিডিওগুলোও দেখছো, আমি আমার তরফ থেকে তোমাদের থ্যাঙ্কস দিলাম, বড়দের আমি প্রণাম জানাচ্ছি, ছোটদের আমার ভালোবাসা রইল। শেখার চেষ্টা করো, আমি চেষ্টা করছি, তোমরা শেখো। তাহলে এই জায়গাটা বোঝার চেষ্টা করো, যে ঘটনাটা দেখছো, যে ঘটনাটা উপলব্ধি করছো, তার গুরুত্বটা বোঝার চেষ্টা করো। তাহলে আমি 19শে জানুয়ারি আমার ভাইকে বলেছিলাম, সেটা তো হোয়াটসঅ্যাপে লেখা আছে, এরকম আমি আমার প্রচুর ছাত্রছাত্রীকে বলেছি যে মার্কেটে এই কন্ডিশন, এটা হয়, একটা ঠিক গন্ডগোল লেগেই যায়। তাহলে আজ দেখো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ ফেব্রুয়ারি, তাহলে 4 বছর হয়ে গেল। প্রত্যেকটা বড় অশান্তি, প্রত্যেকটা বড় যুদ্ধ একটা করে নতুন সিস্টেম তৈরি করে, সেই অনুযায়ী মার্কেট ক্র্যাশ হয়ে যায়, মার্কেট পড়ে যায়, সেখানে আবার নতুন ইনভেস্টমেন্ট হয়, মার্কেট আবার একটু ঠিকঠাক হয়ে যায়। তাহলে 22শে ফেব্রুয়ারি 2022 সালে মার্কেট কোথায় ছিল একবার দেখে নেবে, এটাই স্টাডি। কারণ আমরা কি দেখেছি, আমরা তিনটে করে একটা দেখছি, কেউ সেট আপের জন্য ওয়েট করছে, কেউ রোজ ট্রেড করছে তার পারসেপশনের ওপর দাঁড়িয়ে, আর কোনো একটা জায়গায় একটা নির্দিষ্ট থিওরি মেনে কাজ হচ্ছে। সেট আপ আর থিওরি কিন্তু একদম আলাদা। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে হয়, এইভাবে এক্সিকিউশন হয়। তাহলে এই কন্ডিশনে দাঁড়িয়ে কিছু লোক তাদের স্কিলটাকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা সম্ভব হচ্ছে। তাহলে আমরা এই জায়গাটা মাথা থেকে প্রথমে ছাড়িয়ে ফেলবো যে প্রচুর টাকা থাকলে একদিন ট্রেড করে দেখিয়ে দিতাম। নো, তোমায় ছোট টাকা দিয়ে না করতে পারলে বড় টাকা দিয়েও করতে পারবে না। এইবার তিনটে জিনিস তার সঙ্গে প্যারালাল শেখাচ্ছি। ট্রেড করছে, প্রফিটের টাকা পে আউট করে নিচ্ছে। এমন অনেকের আছে যেটুকুনি টাকা লস হয় সেটাই আবার লেজারে ঢোকায়, লেজারের ব্যালেন্স সময় এক থাকছে। এইবার দেখো সবচেয়ে বেশি প্রফিটটা যেদিন হয়েছে 5100 টাকা, মানে 20শে মার্চ, এই ঘোষাল বলে যার কোডে। তাহলে আমরা রিস্ক তখন নেব, এটা মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজির দারুণ একটা ক্লাস হতে চলেছে আশা করছি, যতক্ষণ আমার চাটা আসছে। তা একটা জায়গা থেকে যাচ্ছি, একটা জায়গায় এলাম, সেখানে এক কাপ কফি খাচ্ছি বা চা খাবো, তো এখন বাজে 2:20, 22 তারিখ রোববার। তাহলে নর্মালি লোকজন দেখো তারা লাঞ্চ টাঞ্চ করে এখন রেস্ট নিচ্ছে, আর আমার এজ যেরকম, তাহলে যদি 6 মাস বাদও দিই, তাহলে অ্যাকচুয়াল আমার বয়স এখন 49 বছর 2 মাস, 50তম জন্মদিন হয়ে গেছে। চলো 2 মাস হয়নি, 1 মাস, সরি, 25শে ফেব্রুয়ারি, 25শে মার্চ এখনো হয়নি। তাহলে 49 বছর কমপ্লিট হয়ে গেছে, 50তম জন্মদিন হয়ে গেছে, 49 বছর 2 মাস। স্কুল ছুটি, শুক্রবার শনিবার ঈদের ছুটি ছিল, আজকে রবিবার নর্মালি ছুটি। সেই জায়গায় লোকে প্রত্যেকের কাজ করছে, এবং এরম আমাকে আমার বন্ধুবান্ধবরা ঠাট্টা করে, হ্যাঁ কোনো কাজ নেই তোদের। তোমাদের মনে হয় যে বাড়িতে একজন 84 বছরের মানুষ এবং একজন 73 বছরের মানুষ আছে, তাদের কোনো রকম কোনো সমস্যা নেই? কিন্তু আমার সমস্যা আমার ফালতু পাবলিকলি বলে লাভ কী আছে, বা আমার বন্ধু বান্ধব কাউকে বুঝিয়ে দিয়ে লাভ কী আছে? এরম ভাবার কোনো কারণ নেই যে আমি কখনো 200 পটল বা 1 প্যাকেট নুন কিনতে যাই না। প্লাস আমার বাড়িতে তো এজেড পার্সন। প্রত্যেকটা কাজ তোমার ভাবা, তুমি প্রত্যেক দিন সকালে উঠে তুমি সারাদিন কী করবে তার একটা রুটিন আগে থেকে থাকবে, প্রোগ্রাম ঠিক থাকবে, তার মধ্যেও কিন্তু অনেক প্রোগ্রাম তোমার মিস হয়ে যাবে, হবে না রুটিন অনুযায়ী, তখন সেটাই কী করে ওভারকাম করবে। প্লাস রাত্রিবেলায় শুয়ে ভাববে সারাদিন আমি কি করলাম, আজকের দিনটা চলে গেল মানে চলে গেল। মনে রাখবে জীবনের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে কাজ না থাকা। কাজ না থাকলেও কাজ খুঁজে বের করতে হয়, বিকজ কাজ একটা হ্যাবিট। তবে সকালে আমি আমার এই রুটিনটাই মেনটেন করি সারা বছর। আমি সকালে উঠি, স্নান করি, ভাত খাই, আমার স্কুল থাকুক বা না থাকুক আমি কাজে বেরিয়ে যাই, এবং কাজ করে কাজ কমপ্লিট করে আমি একটা নির্দিষ্ট টাইমে ঢুকবো। অবভিয়াসলি এটা যদি জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরম হতো, ওই রেস্টুরেন্টের ভেতরে গিয়ে হয়তো এসিতে বসতাম বা আমার বাড়িতে চলে যেতাম। এখন আমার মনে হয়েছে এইখানে একটা ভিডিও আমার করা উচিত, তাই করছি। তাহলে কাদের কাজ দেখছো বা বুঝছো এটা বুঝতে পারছো, কি বলতে চাইছি বুঝতে পারছো, কিরম ইম্পর্ট্যান্ট একটা ভিডিও দেখছো এটা বুঝতে পারছো। তাহলে দেখো একই সঙ্গে শেখানো হচ্ছে কি, সেই প্রফিটটা যে 18,000 টাকার প্রফিটের মধ্যে 9,000 টাকা নয় এমটিএম লস দেখবি, রিস্কটা কোন দিনে নিচ্ছে, প্রফিটের ওপর রিস্ক নিচ্ছে। যে ট্রেডার, একজন গুড ট্রেডার, তার প্রথম কাজই হচ্ছে ছোট্ট একটা ক্যাপিটালকে বাড়ানোর চেষ্টা করা। ক্যাপিটাল কমে গেলে ওইটুকুনি টাকা ঢোকানো, রিস্ক আবার সেই পুরনো কথাটা, এই রিক্যাপ। আমি এটা সবাইকে বলি, সিম্পল থিং, ইট, স্লিপ, ট্রেড, রিপিট। ইট, স্লিপ, ট্রেড অ্যান্ড রিপিট। খাও,
ঘুমাও, তাহলে তোমার রেস্ট হয়ে যাচ্ছে, ট্রেড করো, আবার খাও, ঘুমাও, ট্রেড করো। এই কথাগুলো এখন সব মোটিভেশনাল স্পিচ যারা দেয়। আচ্ছা, আমি মোটিভেশনাল স্পিচ দিয়ে লাভটা কি? আমি একটা জিনিস জানি, শিখছি একটা ব্যবসা, সেটাকে আমি মহান করে দেখানোর কোনো, প্রত্যেক মানুষ যে কাজটা করে না সেটাকে মহান করে দেখানোর চেষ্টা করে, ব্যাপারটা তা নয়। তুমি যে কাজ করছো ভালো, তুমি যে কাজটা করছো তাতে তোমার স্কিল ডেভেলপ নাও করতে পারে, তুমি রুজি রোজগারের জন্য এই কাজটা করো। মনে রাখবে তোমার কাজ বা সাইডে ব্যবসা থাকলে শেয়ার মার্কেটে তুমি আসতেই পারো। মনে রাখবে ইনভেস্টমেন্ট পার্ট টাইম জব। দিনে 15 মিনিট চার্ট দেখলে তুমি কোনো স্টক কিনলে সেই স্টকটা ঠিক করলে এখানে বেচবো এখানে কিনবো, ডিফারেন্ট থিং। আমি টোটাল সাইকোলজিটাকে তোমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে ঠিক করার চেষ্টা করছি। বাট ইফ ইউ আর আ ট্রেডার দেন ইটস আ ফুল টাইম জব। ট্রেড করলে এটা ফুল টাইম জব। রোড মার্কেটকে ট্র্যাক করতে হবে, তোমার স্ক্রিন দেখতে হবে, ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে থাকতে হবে, তুমি যে স্ট্র্যাটেজিটা ভাবছো তার আউটকাম কী হচ্ছে, তার নেগেটিভিটি কী হচ্ছে, এই টোটাল জিনিসটাকে তোমাকে স্টাডি করতে হবে। থ্যাংক ইউ। বললাম তো এই গ্রিন টি খেতেই এলাম। হ্যাঁ, এসে গেছে আমার গ্রিন টি, এটা খেতে খেতেই বাকি ভিডিওটা করা হবে। এইবার বহুজন জানতে চেয়েছে, যেহেতু আমি তো এরকম ডিরেক্ট বলতে পারি না। আচ্ছা, ধরো খুব পড়ে গেছে, যেহেতু এফআইএদের প্রচুর শেয়ার কেনা আছে, এটা বাইং বা সেলিং রেকমেন্ডেশন নয়, এটা যে কোনো গুড স্টক খারাপ হয়ে গেলে 10 দিনে খারাপের জন্য। যদিও মনে রাখবে ইন্দাসইন্ড ব্যাংক এবং ইয়েস ব্যাংক এই দুটো শেয়ারকেই আমি 80 টাকা থেকে 140 টাকা, 140 টাকা থেকে 500 টাকা এই পর্যন্ত আমি নিজেও ইনভেস্ট করেছিলাম বা আমার ছাত্রছাত্রীদের করতে বলেছি। সেই 500 টাকা থেকে কিন্তু দুটো শেয়ারেরই দামে 1800 টাকা হয়ে গেছিলো। সেই 1800 টাকা থেকে ইন্দাসইন্ড ব্যাংক নানা রকম ওঠানামা করে 1100, 1200, 1300 এসছে। কিন্তু এই 1800, 1400 টাকা থেকে ইয়েস ব্যাংকের যখন বদনামটা হলো, রানা কাপুর যখন বেরিয়ে চলে গেল, ওই 1400 টাকার ইয়েস ব্যাংকে কিন্তু 1200, 1000, 800, 1400 করতে করতে এসে গেছিলো 8 টাকা, আজকে 20-22 টাকা দাম। তাই কর্পোরেট কোনো ভালো ব্যাংক তার নামে যে বদনাম হতে পারে না এমন গ্যারান্টি কিন্তু কিছু নেই। তাহলে এফআইআইরাও তো তখন ইয়েস ব্যাংক বা ইন্দাসইন্ড ব্যাংক কিনেছিল, ইয়েস ব্যাংক তো প্রাইভেট ব্যাংক। তা সেই জায়গায় এইচডিএফসি লিমিটেড অ্যান্ড এইচডিএফসি ব্যাংক যখন, এখন এইটা হচ্ছে সবচেয়ে বেশি আলোচনার বিষয়। যেমন একটা সময় সবাই বিইএল কিনছিল ডিফেন্স কেনার জন্য। ইটস ওকে, ইটস নট আ বাইং অ্যান্ড সেলিং রেকমেন্ডেশন, আমি ইনভেস্টমেন্ট শেখাতে চাইছি। তা সেই জায়গায় সবাই বলছে স্যার এইচডিএফসি ব্যাংক তো অনেক পড়ে গেছে, 750 টাকা আপনি যা বলেছিলেন আবার বলছি, আমি আন্দাজে বলেছি, লেগে গেছে, সব নিয়ে ভেবো না। কোনো ভালো ব্যবসার শেয়ারের দাম সস্তায় পেয়েছি, মার্কেট এটাই হয়, মার্কেট বড় বড় ক্র্যাশ হয় তখন কেনা যায়। খুব সিম্পল থিওরি বলি, 1 কেজি খাসির মাংসের দাম 750 টাকা। এবার সব কিছু উত্তর দেব, একটা কথা মনে রাখবে, মদ্যপান করা এবং ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং করোনা কিছু কাজ আইন বিরুদ্ধ। তা সেই জন্যই একটু স্মোকিংয়ের খরচ, বা তোমরা যারা এটা অনেকে বলো যে আমি তো যাকে সেই হিসেবে একদিন দেব, তবে আমি যদি নিফটির ক্যালকুলেশানে অপশানকে ফেলি তাহলে কয়েক হাজার কোটি টাকার ট্রেড আমিও করেছি, যদি সেই হিসেবে ক্যালকুলেশন করা যায়। এবং আমি আমার প্রচুর বন্ধুবান্ধব জানি, গুজরাটি অনেক বন্ধুবান্ধব আছে যারা হাজার হাজার কোটি টাকা ট্রেড করে। ওই কথা কেউ বলো না, এগুলো সব ছুতো অজুহাত, যে মদ না খেলে, বারে না গেলে, ড্রিঙ্ক না করলে, স্মোক না করলে নাকি ট্রেড করা যায় না। বাবা একটা স্টিমুল্যান্ট দরকার, সেটাই লিকার চা বা গ্রিন টি দিয়েও হয়, অসুবিধা কিছু নেই। তো এই ধূমপান করতে হবে আর মদ না খেলে নাকি স্ট্রেস কমে না, কেন ফালতু কথা বলছো? তোমরা বারে যাও, মদ খাও, ওটা তোমাদের নিজস্ব ব্যাড হ্যাবিট। আমি তোমায় বলছি, কয়েক লক্ষ কোটি টাকার ট্রেড করা লোক আমি দেখেছি যারা স্মোক করে না এবং ড্রিঙ্ক করে না। তাই ওসব অজুহাত দিয়ে কোনো লাভ নেই। সব উত্তর আমার এটাতেই দিতে হবে, তাই এই উত্তরটা আমি দিয়ে দিলাম। এবার ধরো 1 কেজি খাসির মাংসের দাম 750 টাকা। আমি শুনেছি এই গরম পরে সব ছেলেপিলে নাকি বিয়ার খায়, তা বিয়ারের দাম আমি শুনেছি 100-2 টাকা। তাহলে তোমরা যখন এইসব আনন্দ ফুর্তি করতে যাও, 5টা সব বন্ধুবান্ধব নিয়ে গিয়ে 4-5টা বিয়ার খেয়ে ফেলো, তাহলে তার দাম তো 1000 টাকা থেকে 800 টাকাই হচ্ছে। বা কোথায় আড্ডা মারতে চলে গেলে স্মোকিংয়ের খরচও কমাতে পারো। তা এরমভাবে যদি 1000 টাকা তুমি বাঁচাতে পারো, সেখান দিয়ে তুমি 750 টাকা বা 650 টাকা বা 580 টাকায় একটা এইচডিএফসি ব্যাংক কিনে ফেলে রেখে দিলে, শরীরটাও বাঁচলো, নেশাগুলোও করলে না, কিন্তু তোমার ডাক টিকিট জমানোর মতো একটা শেয়ার হয়ে গেল। এটা এইচডিএফসি নিয়ে বলছে, এটা যে কোনো গুড কোম্পানি হতে পারে। ইটস অলসো ইনভেস্টমেন্ট। মনে রাখবে তুমি কি, এটা আগে বুঝতে হবে।
এই ধরো আমি চশমা পরে আছি, এটা সুন্দর একটা ভদ্র মানুষ ইনভেস্টার, আর আবার এই চশমাটা খুলে একটা সানগ্লাস পরলাম, এটা একটা ভাব নিলাম, সুন্দর একটা ভাব নিলাম জেনজি স্টাইলে, দিয়ে আমি হয়ে গেলাম ট্রেডার। না, তোমাকে আগে বুঝতে হবে, নিজেকে উপলব্ধি করতে হবে যে আমি কি, আমার প্রফেশন কি, আমি কি টাইম স্টক মার্কেটকে দিতে পারবো। তার উপর দাঁড়িয়ে হবে তুমি অ্যাজ এ ইনভেস্টার নিজেকে দেখতে চাইছো না ট্রেডার দেখতে চাইছো। এবং তোমার যদি মনে হয় না আমি সব দিকটাই ব্যালেন্স করতে পারবো, আমি আবার বলছি সবচেয়ে বড় ট্রেডাররাই একদিন ভালো টাকা পয়সা তৈরি করে ইনভেস্টার হয়ে যায়। কেন? টাকা তো আর অন্য জায়গা থেকে আসবে না। তাহলে ট্রেডিং যদি আমরা ছোট ক্যাপিটালকে বাড়ানোর চেষ্টা করছি, সেটা বাড়িয়ে একটা জায়গায় আসছে, তার যে প্রফিটের টাকা সেটা থেকে আমি রিস্ক নিতে পারি। তাহলে আগের দিনে যে দেখালাম যে ওই যে ট্রেডটাতে, যেটা আগের ভিডিওতে বলেছি যে শেষ দিন মানে ওই কোডটায় 20তম দিন যদি ঘোষালের কোড দিয়ে দেখা যায়, নন্দীর কোডে তো 23 দিনে গল্প শেষ হয়ে গেছে, পে আউট সব করে নিয়েছে। দ্যাটস কল ডিসিপ্লিন, যে আমি রিস্ক নেব আমার প্রফিটের টাকা। তাহলে এমন একটা জায়গা দাঁড়াতে পারে যে 50,000 টাকা 40,000 টাকা হোয়াট এভার, তা একটাতে আমার দেশ তো 6.5% বেশি দেবে না, তাহলে আমি ধরতে পারি 0.5% করে ইন্টারেস্ট দেয় আমি ফিক্সড ডিপোজিট করলে। তাহলে 0.5% মানে 40,000 টাকায় যদি হয় 10% মানে 4,000 টাকা, 1% মানে 400 টাকা, তাহলে 0.5% মানে কত দাঁড়াচ্ছে হিসেব করে নিও। তাহলে ওইটুকুনি টাকা করেও যদি ইনকাম হয়, আমি এক মাসে ক টাকা ইনকাম করতে পারতাম। মানে যে ট্রেডে, দ্যাটস কল ট্রেডিং সাইকোলজি। আমি কখনো নিজেকে এমন জায়গায় নিয়ে যাব না। এই বাদে রিলেট করতে পারছো আমি কি বলেছিলাম, আমার গুরুদেব কি শিখিয়েছিল, মানি ব্যাগ আর এখানে এই দুটো জায়গায় যেন ট্রেড করে চাপ না পড়ে। ট্রেড করে এমন একটা জায়গায় আসতে হবে, ট্রেডটা করেছি কিচ্ছু দেখার দরকার নেই, স্টপ লস দেওয়া আছে, টার্গেট দেওয়া আছে, যেটা এক্সিকিউট হয়ে যাবে। এইবার এইটা ব্যাপার যে তুমি এটা উপলব্ধি করছো না, আসলে আমি ট্রেডিংটা শিখেছি, ট্রেডিং থেকে টাকা করেছি, সেখান থেকে ইনভেস্ট করেছি, দোজ পিপল আর চ্যাম্পিয়ন। এবং আমরা একটা সময় এটাই করেছি, তার একটাই কারণ, খুব সাধারণ বাড়ির ছেলে মেয়ে হিসেবে ক টাকা মানুষের কাছে থাকতে পারে। মেন থিং ইজ দ্যাট তুমি কি করে উপলব্ধি করবে যে তোমার পক্ষে ট্রেড করা সম্ভব। সিম্পল থিওরি, ধরো তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, কিন্তু তুমি কখনো 10,000 টাকার বেশি ট্রেডিংয়ের রিস্ক নাও না, আর ওই 10,000 টাকার দরুন তুমি 1,000 টাকার বেশি কখনো লস করো না। আমি 1,000 টাকার লস মানে কিন্তু বলতে চাই 10% লস, কিন্তু 1 লাখ টাকার সাপেক্ষে 1%। তোমার কাছে টাকা পড়ে থাকুক ট্রেডিং অ্যাকাউন্টে, যেটা প্রমাণ আমি করে দিয়েছি, আসতো আমি তাহলে বলতেই পারি। তাহলে এই টোটাল ডিসিপ্লিনটা যে মানুষগুলোর মাথায় থাকছে, অ্যাকচুয়াল মানি মেকিং ইজ এ বোরিং প্রসেস। চাকরি করছো, বোর হয়ে যাচ্ছ, তাই বেড়াতে যাও বা হোটেলে ভালো খেতে যাও। ব্যবসা করছো, বোর হয়ে যাও, তাই বেড়াতে যাও। তাই ট্রেডিং করতে করতেও তুমি বোর হয়ে যাবে। এই জন্যে আমি আমার, যারা পারে তারা ভেরি গুড, একদিন পারবে না, সব হাঁপিয়ে যাবে, কোনো চিন্তা নেই। তুমিও অপেয় হবে পড়িলে বুকে, মানে বৃষ্টির মিষ্টি জল পুকুরে পড়ছে, জায়গায় পড়ছে, স্থলভাগে পড়ছে, সেই জল লোকে খাচ্ছে। তাই মেঘ আর বৃষ্টিকে অহংকার করে সমুদ্রকে বলছে তোমার এত জল, লোকে তো খেতে পারে না, দেখো আমি বৃষ্টির জল পাচ্ছি, লোকে পান করতে পারে। তখন সমুদ্র বলছে কোনো চিন্তা নেই, তুমি আমার মধ্যে এসে পড়ো, তোমাকেও লোকে পান করবে না। তাই বিশালতা থাকলেই সেইটা যে উপভোগ্য বা এনজয়েবল তা নাও হতে পারে। কারো কাছে বিশাল জ্ঞানের থাকতে পারে জ্ঞান, সেই জ্ঞান মৃত্যুরও জ্ঞান হতে পারে, যে এইভাবে মানুষ মারা যায়। তার জন্য এই মৃত্যুর জ্ঞান নিয়ে এগুলো না করলে মানুষ বেশি দিন বেঁচে থাকবে, এটা জীবনের জ্ঞান। তাই সমস্ত দুটোই প্যারালাল। তাহলে মৃত্যু দেখে দেখে সে, একজন বলে 1000 মানুষের মৃত্যু দেখলে সেজন ভালো ডাক্তার তৈরি হয়, মানে ট্রিটমেন্ট করতে করতে। তাহলে অন্তত প্রচুর লস দেখলে তবে তুমি লাভ আর লসের সাম্য করতে পারবে। যা পড়াচ্ছি দ্যাটস কল ট্রেডিং। কোনো এআই সফটওয়্যার, কোনো এনপিএফ করে তুমি আলটিমেটলি ইন লং রান বাঁচতে পারবে না। তুমি চক্রবুড়ে এসছো, অভিমন্যু চক্রবুড়ে পড়েছো। শেয়ার মার্কেটের সবটাই বড় ধোঁয়াশা, জটিল এবং বেশিরভাগ জিনিসই অনিয়ম। সেই জায়গায় দাঁড়িয়ে আমার যদি লড়তে হয়, তাহলে আমার প্রথম টার্গেট কি থাকবে, যে আমার অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু আমি লিমিটেড টাকায় ট্রেড করি, আমি নির্দিষ্ট কিছু টাকায় ট্রেড করি, এবং কোনো দিন ট্রেড না করলেও আমার কিছু যায় আসে না, কিন্তু আমি মার্কেট ট্র্যাক করি। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবে তুমি স্টক মার্কেটের মোটামুটি একটু যোগ্য হয়েছো। এবার 2, তুমি যে কোনো জিনিসের জন্য অপেক্ষা করতে পারো। সেটা তোমার 1050 টাকার এইচডিএফসি ব্যাংক কবে 750 টাকা আসবে তুমি অপেক্ষা করলে,
বা কোনো একটা শেয়ার যেটা তুমি 140 টাকায় দেখেছো, তোমার মনে হয়েছে 120 টাকায় এলে তুমি অপেক্ষা করতে পারবে, বা কোনো ট্রেড, সে অপশান হোক, যা কিছু হোক, যা কিছু করো। আমি ওই জন্য আমার ছাত্রছাত্রীদের বলি, বাবা সোম থেকে শুক্র কাজ করছি, 3:30টার সময় মার্কেট বন্ধ হচ্ছে, আচ্ছা কমোডিটি মার্কেটে একটু ট্র্যাক করিস, তাহলে চলো শুক্রবার 11:30, শনি রবি একটু ছুটি কাটাতে হবে। এই ছুটি কাটানো মানে কাজ না করা নয়। তাহলে দেখো, আমাকে দেখে শেখো। একটা উদাহরণ, যদি শরীর সুস্থ থাকে আলাদা কথা, অসুস্থ থাকে আলাদা কথা। তাহলে আমার জ্বর ছিল, আমার গলা ব্যথা ছিল, তার মধ্যেও আমি 46 মিনিট 53 মিনিটের ভিডিও করেছি। কি দরকার ছিল? এগুলো না করলেও তো আমার জীবন চলবে। কিন্তু আমার মনে হয়েছে আমার ভিডিও অন্তত 100টা লোক সিরিয়াসলি দেখছে, এবং 53 মিনিটের 46 মিনিটের ভিডিও যখন অন্তত দেখে বেশিরভাগ ভিউ করে 10 মিনিট দেখে ছেড়ে দেয়, কেন? আমার ভিডিও বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলা থাকে, যারা আমার ভিডিও পুরো না দেখবে তারা কিছু বুঝতেও পারবে না। তা সেই জায়গায় দাঁড়িয়ে যখন তোমরা দেখছো, দিস ইজ অলসো মাই রেসপন্সিবিলিটি। আমি ধরো খুব একজন বাজে লোক, খুব একজন খারাপ লোক, কি ম্যাটার করে? কমিটমেন্টটা বোঝার চেষ্টা করো। যে কাজটা যখন তুমি করবে, অনেকেই আত্মগ্লানিতে ভোগে, আমার সঙ্গে সব খারাপ হয়, গোটা দুনিয়া আমার সঙ্গে খারাপ করে। আরে ভাই, তুমি খারাপ ভাবো তাই তোমার সঙ্গে খারাপ হয়। দুনিয়ার ঠেকা নিয়ে রাখেনি তোমার ভালো করার বা খারাপ করার। তুমি নিজে জীবনে এগোতে পারলে তুমি এগোবে, তুমি পিছলে তুমি পিছিয়ে যাবে। তোমায় এটা বোঝার চেষ্টা করতে হবে সবাই আমাকে ব্যবহার করে নিল, না 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 না, সবাই ব্যবহার করবে কেন? তুমি ইউজড হচ্ছ। তাহলে স্টক মার্কেট তোমাকে ইউজ করছে, তুমি বুঝতে পারছো তুমি ইউজড হচ্ছ, তোমার টাকাকে ইউজ করে নিচ্ছে, তোমার টাকা তোমার কাছে নিংড়ে নিয়ে চলে যাচ্ছে। গল্পে এসো, সহজ হিসেব। MTF-এ তোমরা স্টক কেন? এই MTF কি হয়? 18% কম্পাউন্ড ইন্টারেস্ট। যদিন 18% কি ইয়ারলি কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু প্রত্যেক দিনের ইন্টারেস্ট নেয়। ব্রোকিং হাউসগুলো যারা, অনেকে তো ডেলিভারি ব্রোকারেজ নেয় না, যে ডিসকাউন্ট ব্রোকিংগুলো, ওপরের তেজটা মনে হয় রোদ্দুরে একটু বেশি আসছে, ঠিক আছে, 2:30টাতে একটু তেজ আসুক, একটু কষ্ট করে শেখো। এদিকে ঘুরেও যেতে পারি, দাঁড়াও চাটা খেয়ে ঘুরছি। তা মূল ব্যাপার যেটা, দেখে একটু চেষ্টা করে, তোমাদের কষ্ট যখন হচ্ছে, আমি চাই না আমার দর্শকদের কষ্ট হোক, কিন্তু আমার মনে একটু কষ্ট করে শেখাই ভালো। 22 মিনিট কষ্ট করে দেখলে একটু চোখের আরাম হোক। আমি একটু নয় ঘুরেই গেলাম এই দিকটাতে। বড় হওয়ার হাজার ঝামেলা, বড় হওয়ার হাজার শাস্তি, ছোটদের কথা একটু মনে রাখতেই হয়। এবার চোখটা একটু ঠিকঠাক লাগবে, আশা করছি আরাম লাগবে। তাহলে আমাকে আমার ব্রেনটাকে রিল্যাক্স দিতে হবে। দরকার নেই শনি রবি কাজ করার, রেস্ট নাও। বিটকয়েন করে কি তোমার 2 টাকা ইনকাম হওয়া নিয়ে কথা। তো এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি তোমার প্রত্যেকটা ইনভেস্ট এরম একটা টাকার জায়গায় করো, চলো ইয়ার রাখতে হ্যাঁ, দেখতে হ্যাঁ ক্যা হ্যাঁ। এবার তোমরা বলতে পারো যে স্যার 750 টাকায় যদি আমি HDFC ব্যাংক কিনি, আমি কতই কেটে দেবো? ওই যে বললাম, নেশার খরচ, লোভের খরচ, খাওয়া দাওয়ার খরচ, এগুলো বাঁচিয়ে তুমি কিনলে তুমি একটা গুড স্টক। এফআইএদের সবচেয়ে বড় হোল্ডিং, একদিন না একদিন তো বাড়বেই। এই কথাটা ঠিক নয়, বাট ওই ধরনের টাকা যদি তোমার কিছু থাকে, যে টাকাটা এক্সট্রাভাবে ইনকাম হচ্ছে, সেখান থেকে ভালো স্টক কিনে রেখে দেওয়াই যায়। 22,800 তো চলে এলো। এইবার ধরো 100 টাকা আছে, তাহলে সেই কথাগুলো বাস্তব কি? তোমার কাছে 100 টাকা আছে, তুমি এতদিন ধরে ইনভেস্ট, মির্জাবাবু আপনি শুনুন, আপনাকেও বলছি, যদি আমার কাছে 100 টাকা থাকে, তাহলে আমি 22,800-তে 20 টাকা ইনভেস্ট করে দিই। 21,800 হলে আরও 20 টাকা ইনভেস্ট করে দেবো। 20,800 হলে আরও, তাহলে দেখো ঠিক আমি যে কথাটা বলেছিলাম, 18,800 বা 500 পর্যন্ত আমার একটা প্ল্যান রেডি রইল। তাহলে বিভিন্ন দামে যখন ইনভেস্ট করে দিলাম গুড স্টকে, এবার মার্কেট একদিন না একদিন তো ঠিকঠাক জায়গাতে চলে যাবে। ওই জন্য আমি বললাম যে তোমরা দেখো করোনার আগে মার্কেট কোথায় চলে গেছিলো, বা তোমরা দেখো যে ইউক্রেনের যুদ্ধ মানে ফেব্রুয়ারি 2022-এর স্টক মার্কেট কোথায় ছিল। আজকে আরও একটা ট্রিক শেখাই। ওই ছোটোবেলায় আমরা যখন কোনো ভালো ছবি আঁকতে যেমন ট্রেসিং পেপার বলে আমার একটা পেপার থাকতো, ছবিটার ওপরে ট্রেসিং পেপারটা রেখে তার উপরে পেন দিয়ে বলতো, আমার তো দারুণ লাগতো। তা আমি নর্মালি পাখি আঁকতে গেলেই প্লেনের মতো আঁকাটা হয়ে যেত। তা তখন ভালো পাখি আঁকবো বলে ওই রঙিন চকচকে ছবির ওপর দাঁড়িয়ে আঁকতাম। তা ট্রেসিং পেপারের মতো চোখটা তৈরি করতে হবে। দারুণ দারুণ একটা বুদ্ধি তোমাদের দিই। যদি তোমাদের মনে হয় মিড ক্যাপ ভালো স্টক, মিড ক্যাপ কি লার্জ ক্যাপ কি গুগল সার্চ করে পড়ে নেবে, লার্জ ক্যাপের ভালো স্টক। এবার নিফটিটাকে শেষ 3 বছরে নিফটির ওঠানামাটাকে রাখো পাশে, উইকলি চার্টেই করো। আর তারপরে তুমি যে স্টকটাকে ট্র্যাক করছো, এটা বাইং সেলিং রেকমেন্ডেশন নয়, আমি সেবি অ্যানালিস্ট নই রেজিস্টার্ড, তাই আমার এক্সট্রা তাদের মতো ল্যাজ নেই। কিন্তু মুশকিল হচ্ছে ফাইন্যান্সের স্টুডেন্ট হলে এতদিনে সব পরীক্ষা পাস করে নিতাম আমি, কোনো চিন্তা নেই। বাট সায়েন্সের স্টুডেন্ট করা যাবে না আমার দেশের আইন অনুযায়ী, তাই জন্যই তা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার,
স্টক মার্কেটের যে কোনো বিনিয়োগ এবং স্টক মার্কেটের যে কোনো রকম ট্রেডিং ঝুঁকি সাপেক্ষ, এতে আপনার টাকার অবমূল্যায়ন ঘটতে পারে বা পুরো টাকাটা জল হয়ে যেতে পারে। তাই জন্যই কোনো স্ট্যান্ডার্ড ডিসক্লেমার মানে বিধিসম্মত সতর্কীকরণ কোনো অ্যানালিস্টকে দিয়ে কথাবার্তা বলে আলোচনা করে তার মাধ্যমে আপনি ইনভেস্ট করবেন, সেটাই ভালো। এরপরে একটা এডুকেশনাল ভিডিও, আপনি আমার ভিডিও যখন এখনও পর্যন্ত 25 মিনিট সহ্য করে ফেলেছেন সে অনুযায়ী বলছি। নিফটিটাকে ট্রেসিং পেপারের মতো বাঁদিকে রাখো, আর তোমার যে স্টকটা সেটাকে রাখো। বললাম না, অ্যাকচুয়াল যদি স্টক মার্কেটের স্টুডেন্ট হও, তুমি সবসময় স্টক মার্কেটে বিভোর হয়ে থাকো। এটা তোমার জীবনের একটা অদ্ভুত পরিবর্তন আনবে, তোমার পৃথিবীর ছোট্টখাটো ধাক্কা গায়ে লাগবে। আর আমার সবচেয়ে বড় যেটা ওই যে বলে যেটা আমার সবচেয়ে বড় পজিটিভ দিক, সেটা আমার কম্পালসান। আমার সঙ্গে খুব আমার কাছে আসার জন্য স্টক মার্কেটের লোক তোমাকে হতেই হবে, কিন্তু তুমি যদি স্টক মার্কেট থেকে শুধু প্রফিটেরই চেষ্টা করো, তোমার সঙ্গে আমার রিলেশন থাকবে না। কেন কি, স্টক মার্কেটটাকে জীবনের সঙ্গে মিশিয়ে নিতে পারলে তবেই তোমার আমার সঙ্গে রিলেশন থাকবে। একটাই কারণ, আউট অন আউট আমি যে বাচ্চাদের সঙ্গে আমি চাকরি করি, মনের আনন্দ থাকি, মহা আনন্দে থাকি, তাদের বাইরে আমার জগৎ স্টক মার্কেটে। আর আমি ভালোবাসি, তাই হয়তো অনেক জিনিস আগে থেকে বুঝতে পারি। তাই যে কোনো স্টককে নিফটির এই 4 বছর বা এই 3 বছরে যে মুভমেন্ট হয়েছে, তুমি একটা বেঞ্চমার্ক করো 4 বছর। আমি নর্মালি ধরি যে স্টক মার্কেটে তুমি যদি ট্রেডিং শিখতে চাও, বাবা তোমার 3 থেকে 4 বছর মিনিমাম লাগবে। তার মানে মিনিমাম 3-4 বছর তোমার লসই হবে। এইবার তোমার নিজস্ব যদি কারিশমা থাকে, তুমি 1 বছরও সেই জায়গায় যেতে পারো। মূল জায়গাটা হচ্ছে কমিটমেন্টের। তাহলে আমাকে আমার একটা ছাত্র বলল, এটি 19 বছরের ছেলে আমার ছাত্রকে ফোন করেছিল কাল রাত্রে। সে তার দাদু ফিক্সড ডিপোজিট করে, এটা বানানো গল্প হতে পারে, বাট আমি ধরছি সত্যি গল্প। একটা মানুষকে আগে বিশ্বাস করতে হয়, বিশ্বাস করে ঠকো, শিক্ষিত হবে। অবিশ্বাস করা খুব মনে অশান্তি। অবিশ্বাস করলে বড্ড নেগেটিভ ভাবতে হয়। জীবনে তুমি যত নেগেটিভ আনবে, তোমার সঙ্গে নেগেটিভই ঘটবে। তুমি শিক্ষিত হও যে মানুষ এভাবে তোমাকে ঠকাতে পারে, দেওয়ার সেটা ভুলটা করো না। কিন্তু মানুষকে অবিশ্বাস করে কন্টিনিউয়াস যন্ত্রণা পাওয়ার থেকে বিশ্বাস করে ঠকে চ্যাপ্টার ক্লোজ করা ভালো। আমি এটা বিশ্বাস করি। তাই বলে বোকার মতো নয় যে, আর আজকাল দিনে কাউকে টাকা ধার দিও না, টাকা ধার দিলে কেউ শোধ দিচ্ছে না, এটা আমি বুঝতে পেরে গেছি। আমার টাকা তো কেউ দিচ্ছে না। অবশ্য আমি এখন টাকা ধার দেওয়া তো নয়, আমি বুঝতেই পারি মানুষ আমার চেনার ক্ষমতা নেই, তাই কোনো গল্পই না। আর কাউকে যে কিনে টিনে দিই, আর টাকা ধার দিই না। কেউ বেটা শোধ দেয় না, ওই সুনীল গাঙ্গুলির মতো লিখতে হবে, কেউ কথা রাখেনি। তাহলে এসে গেল কথা, সেই ধার মানে এমটিএফ দিয়ে স্টক কিনেছো, 18% কম্পাউন্ড ইন্টারেস্ট, এক চ্যাপ্টার থেকে অন্য চ্যাপ্টারে, মাল্টিটাস্কিং। তবে না ব্রেন চলবে। কখনো ইন্ডিকেটার্স দেখতে হবে, কখনো প্রাইস অ্যাকশন দেখতে হবে, কখনো স্টকটার ফিউচার দেখতে হবে, কখনো এই মুহূর্তে কন্ডিশন দেখতে হবে, কখনো ওয়ার্ল্ডের কী পরিস্থিতি চলছে, কখনো এই মুহূর্তে মার্কেটের কী চলছে। 40 টাকা, 50 টাকা, 60 টাকার পুট যারা কিনে রেখেছিল শেষ বেলায় 300 পয়েন্ট নিফটি জ্যাকপট, যাদের নিফটি ফিউচার বেচা আছে, যেহেতু এখনও 23,800, 23,900, 24,000 অ্যাট এ স্ট্রেচ ফাটায়নি, সেলিং আছে, প্রত্যেকের প্রফিট হবে। তুমি ধারে, আমি তোমায় ধার বিক্রি করেছি। এমটিএফ, এআই, বললাম না, অন্যভাবে কেউ নিও না, ন্যাকেড হয়ে যাবে। এই মাথায় সব কিছু দেখেছে, আমি সবাইকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু ওই লাস্টে ওই পণ্ডিতের মতো ভাল্লুকের হাতে পড়বে কিনা আই ডোন্ট নো। এসো এবার বল, আমি ব্রোকিং হাউস খুলেছি, ডিসকাউন্ট ব্রোকিং। আমি তোমাকে ডেলিভারি কেনে বেচেতে ব্রোকারেজ পর্যন্ত নিই না, ট্যাক্স তো গভর্নমেন্ট নেয়। এই লাস্টে আরও একটা অসাধারণ গল্প বলে যাব, সাবধান। তাহলে তুমি 100 টাকা নিয়েছো, আমার স্টকটা 7 দিন কিনে তুমি 100 টাকাটা 110 টাকায় বেচে দেবে। ছোট দিয়ে বোঝাচ্ছি, 100% পার্সেন্টেজের সুবিধা হয় বলে। 7 দিন বাদে 100 টাকা ধার নিয়েছিলে, 365 দিনে 18 টাকা পাবো। তুমি তো 7 দিনে নিয়েছো, 365 যদি 18 টাকা হয়, 7 দিনে ক টাকা ইন্টারেস্ট হবে বাবা? আর তুমি 7 দিন রেখে 100 টাকার বিনিময়ে 10 টাকা প্রফিট করলে, আর আমার হাতে ধরাচ্ছ 70 পয়সা। আমি তোমায় এমটিএফ দিয়েছি, আমার টাকার ওপর দাঁড়িয়ে তুমি স্টক কিনেছো। তোমার কাছে ছিল ক টাকা? 2 টাকা। 5% মানে 10 টাকার মাল খেতে তোমাকে ছিল 20 টাকা। আমি 5 গুণ তোমাকে দিয়েছি ধারে মাল কেনার সুবিধার জন্য। তুমি বলে না স্যার, আমি খুব বুদ্ধিমান, আমি ধারে মাল কিনবো না। চলো, তোমার কাছে 50 টাকা ছিল, তুমি 50 টাকা দিয়ে 100 টাকার মাল কিনেছো, মানে ডাবল নিয়েছো, 50 টাকা ধার নিয়েছো। এই 50 টাকা ধার নিয়ে তুমি 110 টাকা যখন স্টকটা বেচে দিচ্ছ, তোমার প্রফিট হচ্ছে কত? 100 টাকায় 10 টাকা। কিন্তু 50 টাকা ধার নিয়ে 10 টাকা তুমি প্রফিট করছো, মানে তোমার প্রফিট হচ্ছে 20%। বুঝবে কি বোঝাতে চাইছি? একটু বুঝতে হবে। আমার 50 টাকা আছে, 100 টাকার মাল কিনেছি, তুই 110 টাকায় বেচছি, মানে 100 টাকায় 10 টাকা প্রফিট নয়,
50 টাকায় প্রফিট, তাহলে 100 টাকায় 10 টাকা পাই, 50 টাকায় 20% প্রফিট হয়েছে আমার। তুমি আমাকে আমার টাকা নিয়ে ব্যবসা করে এমটিএফে দিয়েছো 70 পয়সা, আর তুমি ইনকাম করছো 10 টাকা। প্রথম লোভা দেখাবে, মার্কেট যখন মোমেন্টাম থাকবে, আর আমরা জানি কখন এমটিএফে মাল কিনতে হয়, কিন্তু লোভটা সবাইকে এভাবে বেচেছে। এবার স্টকের দাম তো পড়ে গেছে, এইবারে যে বেচে বেরিয়ে যাচ্ছে, ডিপি চার্জও তুমি দিলে, এমটিএফের লসের ইন্টারেস্টটাও তুমি দিলে, তোমারও টাকা চলে গেল। ডেলিভারি তুমি কিনেছিলে, গভর্নমেন্টের ট্যাক্স পেলো, আমি আমার মতো কিছু ব্রোকারেজ পেলাম, ডিসকাউন্ট ব্রোকার খুব মহানভাবে ব্রোকারেজকে মাফ করে ব্রোকারেজ তোমায় দিতে হবে না, এমনি কেন? কখনো ভেবে দেখেছো এই লসের টাকাটা কে পায়? ভাবো যাকে বাদ দাও। তাহলে তুমি যদি প্রত্যেক দিন আমার টাকার ওপর ধার নিয়ে 10 টাকা করে ইনকাম করছো আর আমাকে 70 পয়সা দিচ্ছ, এটা ব্যবসা নাকি? চৈত্র মাসে সেল চলছে, তোমার মনে হয় সেল? আমি সিটি সেন্টার 2-তে একটা লিভাইসের জিন্স কিনতে গেছিলাম, আমার ছাত্র তার 2 মাস আগে কিনে নিয়ে এসছে একটা জিন্সের প্যান্টের দাম 8,000 টাকা। আমি সেই র্যাক থেকে, সেই কাউন্টার থেকেই চৈত্রের সেলে এবং জুলাই মাসে দুবার এটা প্রমাণ করে দিয়েছি, ওই লিভাইসের জিন্স ও কিনেছে 8,000 টাকায় একটা, আমি কিনেছি 3800 টাকায় একটা। কিছু বছর আগেকার কথা বলছি। ফ্রি পৃথিবীতে কিছু নেই বাবা। এই এআই যেগুলো করছে, কেন কি তুমি এআই করবে, পুট করবে, তুমি ভাবছো তুমি নীরবে মরবে, ব্রোকারেজের মতো নিয়ে চলে যাবে, ওকে টাটা, তোমার লেজার থেকে টাকা হওয়া। তাই একজন ইউটিউবার একটা ভিডিও করেছে, কোনো ইউটিউবার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ধরো ওই টেলিগ্রাম গ্রুপ, আচ্ছা একটা ইউটিউবার ভিডিও করে, সে তো ভিডিও করে পোস্ট করে দিয়েছে, কেউ তোমাদের মাথার দিব্যি দিয়েছে আমার বুকিং হাউসে কাজ করো, আমার ভিডিও দেখো, আমার গ্রুপে তোমরা যুক্ত হয়েছো, তোমরা রেসপন্স করেছো, তোমরা তার সঙ্গে যুক্ত হয়েছো, সে তোমাকে নেয়নি, তোমার তাদের কথা শুনে মনে হয়েছে বেশ নির্ভরযোগ্য লোক, তাই তো যুক্ত হয়েছো। তাহলে তোমরা ফাঁদে পা দিয়েছো। ভুবন জড়া প্রেমের ফাঁদ পাতা রয়েছে, কবি তো লিখে গেছে, সেই ফাঁদে তুমি পা দিয়েছো। প্রেমের ক্ষেত্রগুলো বয়স অনুযায়ী তো আলাদা হয়ে গেছে, দোষটা কার? তোমাদের। সিম্পল ব্যাপার। তা সেই ছেলেটি দাদু ফিক্সড ডিপোজিট করেছে, আমি ধরে নিচ্ছি গল্পটা সত্যি বা গল্পটা মিথ্যে, শেখাতে চাইছি। সে 5.5 লাখ টাকা নিয়ে একজনের সঙ্গে প্রফিট শেয়ারিংয়ের গল্পে পড়েছে। আমার কাটোয়া থেকে কজন পড়তে এসেছিলো, কাটোয়া পূর্বস্থলী দিকে পড়তে এসেছিলো, তাদের নাকি দাদুর কাছ থেকে 5-6 লাখ টাকা নিয়ে প্রত্যেক মাসে 2,000 টাকা করে দেবে, এরকম পোর্টফোলিও ম্যানেজমেন্ট, টাকা মাসে মাসে দিয়ে যাবে, তারপরে মূলধন ফেরত পাবে, আজ পর্যন্ত ফেরত পায়নি। তা এরকম ব্যাপার। 60-40 শেয়ারিং, ওই ছেলেটাকে নাকি 19 বছরের একটা বাচ্চা ছেলে বহরমপুরে পড়ে, আমি ধরে নিচ্ছি ঘটনা সত্যি। 5.5 লাখ টাকা দাদু ফিক্সড করে দিয়েছিল, সেই টাকাটা ভেঙে একজনকে দিয়েছে, প্রফিটে 60-40। প্রথম দিকে হয়তো প্রফিট হয়েছে, প্রফিটের টাকা পয়সা দিয়েছে, তারপরে যেই লস হয়ে গেছে ওকে টাটা। আমার আমি একটা খবর পেলাম, আমার একজন স্টুডেন্ট, একজন প্রিয় ছাত্রী আর একজন ছাত্র, দুজনে মিলে ট্রেড শেখে কাজ করতে গেছিলো। তে একজনকে বলেছে ঠিক আছে তোমরা কাজ করতে পারো এইটার, তারপরে লস হয়ে গেছে, তখন একজনকে বলেছে যে এতটা লস না হলেও পারতো। এটা সবাই বলে লস হলে পারতো, প্রফিট হলে খুব ভালো লাগে, আর তারপরে যখন তার লসটা মেকআপ করে দাও তখন আর কেউ দায় নেবে না। এরকম অসংখ্য ঘটনা আছে। তো 60-40 দিয়েছিল যে ছেলেটা, 3 লাখ টাকা যে লস হয়ে গেছে, যে ফোন সব ব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপ সব ব্লক করে দিয়েছে। এবার রয়েছে ওর কাছে 2 লাখ টাকা, ও নাকি আমার ভিডিও দেখে বলছে কি করে রিকভারি সম্ভব। শেখো, সবার আগে তো পড়াশোনা করো, যে পড়াশোনাটা করছো করো, বড্ড ছোট আর রেখে দাও, আর যে টাকাটা বেঁচে আছে টাকা ফিক্সড করে দেয় বাবা। শেয়ার মার্কেট এভাবে হয় না। চাটা মোটামুটি কোল্ড ড্রিঙ্কস হয়ে গেছে, যাই হোক 33 মিনিট কী বলছি বোঝা গেছে। এইবার এইসব পড়ো না, সেই বলেছিলাম না, गब्बर की ताप से तुम्हें सिर्फ एक ही आदमी बचा सकता है, वो है खुद गब्बर। और गब्बर का जो ख्वाब है वो सिर्फ तुमको एक ही आदमी बता सकता है, जो वो गब्बर का ख्वाब देखा। तार माने गब्बर सिंहेर থেকে তোমাদের শুধু একজনই বাঁচাতে পারে, সে হচ্ছে গব্বর সিং। তুমি গব্বর সিংকে ট্যাক্স শান্তি শুল্ক দিয়ে দাও, গব্বর তোমার বাড়িতে অ্যাটাক করবে না। আর গব্বর সিং মানে কতটা ভয়, সেই ভয়টা সেই বলতে পারবে যে গব্বর সিংয়ের ওই ভয়টা দেখেছে। তা গব্বর সিং ধরি আমরা স্টক মার্কেট, তো স্টক মার্কেটের ভয় যে পায়নি সে ভয়টা তো বোঝাতে পারবে না। আর স্টক মার্কেট থেকে তোমাকে শুধু স্টক মার্কেটেই বাঁচাতে পারে। সবাই একটা জিনিস ভুলে গেছো তোমরা, হ্যাঁ, এই যুদ্ধ চাপে যেহেতু 34 মিনিট দেখে ফেলেছো, এবার
নেক্সট লেভেলে যাচ্ছে। 1 এপ্রিল থেকে এসটিটি যেটা বাড়বে সেটা আসতে চলেছে। গভর্নমেন্টের ইনকাম বেশি হবে, কিন্তু স্টক মার্কেটে তার এফেক্ট পড়বে। তোমরা কেউ ভেবো না এই যুদ্ধের কারণে স্টক বিক্রি করে এফআইআইরা বেরিয়ে চলে যাচ্ছে বা বড় বড় মার্কেট পড়ছে। ঠিক হয়েছিল এই বাজেটের দিন থেকেই। বাজেট হয়ে যাওয়ার পরেই যতবার বড় বড় বাইং হয়ে ওপরে ঠেলা দিচ্ছে, ক্লেভার লোক আর স্মার্ট মানি এক্সিট করে বেরিয়ে চলে যাচ্ছে। এই এক্সপিরিয়েন্সটা নিয়ে যেই লোকটা বসে আছে, হ্যাঁ আমি বসে আছি, আমার ভিডিও তোমরা দেখছো, আমি বলছি, আমরা বছরের পর বছর দেখেছি। এই ধারণার ওপরে আমি সবাইকে, যারা আমার ঘনিষ্ঠ লোক, তাদের বলতে পেরেছি ওয়েট হোল্ড, এত ঝামেলায় জড়িও না, চলো আমার দায়িত্ব শেষ। কালকে 22,400 যদি 22,800 চুলোয় পড়ুক, 23,000 তো ভেঙে দিয়েছে মার্কেট। ওপর থেকে 4,000 পয়েন্ট নিফটি পড়ে গেছে, 4,000 পয়েন্ট বাঁচিয়ে দিলাম। তোমাদের ইনভেস্ট করার যে স্টকগুলো দেখেছিলে সেই স্টকগুলো কমে গেল। তুমি ইনভেস্ট করবে কিনা তোমার ব্যাপার, তখন তুমি কেনা বেচা করলে তোমার লাভ লস, আমার কিছু নয়। আমি যেটা যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো তাহলে যুদ্ধের মতো চলছে, কারণ দরকার তো। স্টক সেলিং হবে, কিছু লোককে স্টক গচিয়ে দেওয়া হবে। হেভি সেলিং আর হেভি বাইং নিয়ে যে কথাটা বলেছিলাম, এটা খেয়াল করে দেখো। বাইং হচ্ছে প্রচুর, তাহলে বেচছে কারা? সেলিং হচ্ছে প্রচুর, তাহলে কিনছে কারা? এই নর্মাল লোক যারা কিনে ফেলে, আসল স্মার্ট মানি এক হাত থেকে এক হাত শুধু টাকা বদল হয়ে যায়। তাহলে এবার দেখো কি সুন্দর সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায়। যে লোকটা 26,000-এর যখন নিফটি চলছিল তখন যে স্টকগুলো কিনতে চাইছিল, আজ সে 23,000-এ প্যানিক। ঠিক এটাই কিছুদিন আগে হয়েছিল যখন 21,800 থেকে মার্কেট ওপরে চলে এলো। যদিও এটা বাইং বা সেলিং রেকমেন্ডেশন না, আমি বলতে চাইছি মার্কেটে বিভিন্ন কন্ডিশন তুমি যদি না দেখো, সেই কন্ডিশনের এফেক্ট তুমি যদি না বুঝতে পারো, তাহলে স্টক মার্কেট তো বুঝতে পারবে না। এইবার নিফটি চার্ট আনো, তোমার স্টকগুলোকে নাও, এইবার ট্রেসিং পেপারের মতো দেখতে শুরু করো যে এই নিফটি পড়ার সঙ্গে সঙ্গে তোমার স্টকগুলো কি বিহেভিয়ারাল চেঞ্জেস হয়েছে। তাহলে বোঝা গেল দাম একটা কনস্ট্যান্ট নয়। মনে রাখবে এই ঘটনাটা ঘটেছিল মানে এটা যে আবার ঘটবে, এগুলো পড়ানোর ব্যবসা করার জন্য খুব ভালো লাগে। নিজের ভুলগুলোকে যুক্তি দেওয়ার জন্য, নিজের ভুলগুলোকে মেনে না নিয়ে মার্কেটের ঘাড়ে দিয়ে দেওয়ার জন্য এগুলো বলতে খুব ভালো লাগে। সমস্যাটা আমাদের। একজন গুড ট্রেডার নিজের ভুলটা বোঝার চেষ্টা করে। সবাই ট্রেডার, ইনভেস্টাররাও ট্রেডাররাও ট্রেডার। এই গল্প এটা নিয়ে অনেক দিন আগে বলে দেওয়া হয়েছে। একজন ট্রেডার এটা বোঝার চেষ্টা করে আমার ভুলটা কী, আমি কি ভুল করছি। সে যদি বোঝে আমি ভুল করছি, সে মার্কেটে টাইম দেয়, সে নোটস লেখে। এইভাবে দেখ একটা পাতি কাগজেও তো লেখা যাচ্ছে যে এই ডেটে এই প্রফিট হয়েছে, এই ডেটে এই লস হয়েছে, তারপরে কী এটাই লেজার মেনটেন। একজন আমায় বুদ্ধি দিয়েছ, সাজেশান। স্যার আপনার প্লে লিস্টগুলো একটা জায়গায় করে দেবেন। তুমি খুব ভালো ছেলে, আমি জানি না, আমি তোমায় চিনি না, আমি তাও বলছি বাবা কষ্ট করেই একটু শিখতে হয়। আমি একটা আইটির ছেলে এবং আমি কি বলছি, আমি প্রথম কম্পিউটার হাত দিয়েছি 95 সালে। তাহলে আমি ব্যাপারগুলো জানি। তুমি খুব ভালো মানুষ, আমার একটা সাজেশান দিয়েছো, আমি তার ক্ষেত্রে বলি খেটে শিখতে হবে। কীভাবে শিখবে? যে চ্যানেল সাবস্ক্রাইব করেছো, সবাইকে বলছি, যে চ্যানেল সাবস্ক্রাইব করেছো সেই চ্যানেলটায় ক্লিক করবে। ভেতরে ঢুকে গেলে দিয়ে দেখবে পপুলার ভিডিও, এরম অনেক কিছু লেখা আছে, ভিডিওটায় ক্লিক করবে। তাহলেই দেখবে সেই লোকটা যা ভিডিও করেছে পর রয়েছে। সবচেয়ে লাস্ট যে ভিডিওটা সেটা সবার ফার্স্টে পোস্ট করা। এইবার সেখান থেকে দেখে নিয়ে প্রথম ভিডিওটা চালালে তখন পরপর দেখবে আমি ডেট বলে, ঘটনা বলে ভিডিও করা আছে। 1 থেকে 49 নম্বর ভিডিওটা একটু কষ্ট করেই শিখতে হবে। কষ্ট না করে হয় না, হবেও না। আর জীবনে সত্যি যদি কিছু পরিবর্তন আনতে চাও, আমি বলছি লাইফ বদলে যাবে। ইমিডিয়েট নিজের ফোন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ডিলিট করবে, নইলে স্টক মার্কেট হবে না। কী পরিমাণ টাইম তোমাদের খেয়ে নিচ্ছে বুঝতে পারবে না। আমি তো আমার স্টুডেন্টদের বলি, আর খুব বড় কথা বলি, আমি আমার লাইফে প্রচুর কম্পিটিশন পরীক্ষা পাস করেছি, হ্যাঁ তার রেকর্ড আছে। আমি কম্পিটিশান পাসটা অনেক করেছি। পশ্চিমবঙ্গের সাপেক্ষে যে বড় চাকরিগুলো, আমি 97, 98-এ বেশ কিছু পরীক্ষায় পাস করা। তাই আমি কম্পিটিশান পরীক্ষার চাপও বুঝি। যারা স্টুডেন্ট কম্পিটিশান পরীক্ষা দিচ্ছ, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, কি পরিমাণ সময় তোমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম খেয়ে নিচ্ছে বুঝতে পারছো না। আর এই যে রিল না, আমাদের ব্রেন অরিজিনাল 2 ডাইমেনশনাল ফিগার দেখতে অভ্যস্ত। আমরা কোনো কিছু 3 ডাইমেনশনাল ভাবতে চাই না। এই যে ফ্রন্টাল লোব, আমরা যখন টেনশনে পড়ি আমাদের হার্ট, আমাদের মোটর নার্ভে ব্লাড নিয়ে যাওয়ার চেষ্টা করে যাতে আমরা মাথা ঘুরে পড়ে না যাই। তখন যুক্তিতর্ক কাজ করে না, তাই প্রচণ্ড ডিপ্রেসড।
প্রচণ্ড রাগ, প্রচণ্ড ইমোশনাল অবস্থায় আমাদের এই ফ্রন্টাল লোবের কাছে যে ব্রেনটা আছে না, সে লজিক, ক্যালকুলেশন এগুলোকে আর কাজ করতে দেয় না। তাই তুমি যখন প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়বে তখন তোমার গন্ডগোল হবে। তাই ট্রেডিং যদি সাইকোলজি অ্যান্ড ডিসিপ্লিন মেনে কাজ করো, তুমি ইমোশনাল হবে না। তুমি জানো ইতনা মুঝকো খোনে কা হ্যাঁ, ইতনা মুঝকো পানে কা হ্যাঁ। রিস্ক প্রফিট রেশিও এটাই। আরে 1:3, 1:2 সব গল্প কথা ওরকম হয় না। একজন লিখেছো, স্যার আমি 3-4 টাকার বেশি অপশানে, প্রথম কথা যেটা অপশান যারা ট্রেড করে তার প্রফেশনাল লোক। আমি অপশান নিয়ে পড়াচ্ছি কেন, ওখানে সব ছবিগুলো দেখা যায়, এটাই। তুমি 3-4 টাকা প্রফিটেই সওদা কেটে দাও, তাহলে বাবা তুমি কি 3-4 টাকা লসেও সওদা কেটে দাও, তাহলে ঠিক আছে। আমি কিন্তু এরকম প্রচুর স্টুডেন্ট জানি, এবং আমি নিজেও যখন ট্রেড করতাম আমি করতাম। আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরা তেজি মার্কেটে কল কিনে প্রফিট হয়, মান্দি মার্কেটে কল কিনে প্রফিট হয়, তেজি মার্কেটে পুট কিনে প্রফিট হয়, মানে মার্কেটের এগেনস্টে। তা সেইটা তাদের পার্সোনাল স্কিল, বা আমি তাদের মধ্যে পেরেছি আনতে। মনে রাখবে, যদি তুমি ট্রেড করে অস্থির হয়ে যাও, প্রফিট দেখলে অস্থির হয়ে যাও, তাহলে ট্রেডিংয়ের তুমি সেই জায়গাতে এখনও আসোনি, তোমাকে আরও টাইম দিতে হবে। আর 4 পয়েন্ট প্রফিট বুক করো, ভেরি গুড। তাহলে 4 পয়েন্ট লসেও তুমি নিশ্চয়ই লস বুক করো। আর তোমার যদি এটা থাকে যে আমার এটা স্ট্রিক্ট স্টপ লস, এই টাকা লস হয় হোক, কোনো অসুবিধা নেই, আমি তোমায় বলবো যদি ট্রেড প্রফিটে থাকে সেই ট্রেডটা যেন 1 টাকা হলো লসে না যায়। দ্য মেন থিং ইজ দ্যাট 1 এপ্রিল থেকে কিন্তু আরও বড় বিপদ হতে পারে, বা হতে পারে এই অশান্তি করে এরা মার্কেটটা এমন একটা জায়গায় আনবে, ভালো স্টকের হাত বদল হয়ে যাবে। দেখো তোমাদের সবার কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে 1 এপ্রিলের পরে এসটিটি লাগু হতে চলেছে, নিউ এসটিটি। সমস্ত ট্রেডিংয়ের খরচা বেড়ে যাবে, সাবধান। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যদি মনে হয় ডার্লিং অফ দ্য স্টক, গুড ফিউচার, এই টোটাল জিনিসগুলোকে আজকের দিনে ইনভেস্ট করে তুমি এই তো তাহলে 100 টাকা যদি তোমার কাছে থাকে, 22,800 ইনভেস্ট করছো, তাহলে 5টা টাকা, তাহলে 22,800, 21,800, 20,800, 19,800, 18,800, এই তো 5,000 পয়েন্টে তোমার ইনভেস্ট হয়ে গেল। 20% তুমি ইনভেস্ট করো, দেন থাকো। যে টাকা তোমার 3 থেকে 5 বছর কোনো প্রয়োজন হবে না, কিন্তু এরমভাবে কেউ ইনভেস্ট করে না, নিশ্চয়ই করে, যারা করে তারা টিকে আছে। কিন্তু তোমাকে ওই চার্টগুলো দেখে, ওই নিফটি স্টক আর ওই স্টকগুলো দেখে, নিফটির কন্ডিশন, ওয়ার্ল্ড মার্কেট কন্ডিশন, ওই ট্রেসিং পেপারের মতো তোমায় মেন্টাল সাপোর্ট এই জায়গায় রাখতে হবে যে অ্যাভারেজিংটা আমার প্ল্যান কিনা, আমি এখানে কিনবো, এখানে কিনবো, এখানে কিনবো, আমি রাখবো। আর যদি তোমার মনে তুমি মোমেন্টামকে ধরতে চাইছো, এবার মুশকিল হচ্ছে কি তুমি বিক্রি করে কাজ করতে জানো না, কিনে কাজ করতে জানো, তাহলে তোমার স্টপ লসের সওদা কাটা ছাড়া আর কোনো উপায় নেই ইনভেস্টিংয়ের ক্ষেত্রে। তাই ইনভেস্টিং আর ট্রেডিং এটা একই মুদ্রার দুটি সাইড, এটাকে তোমায় মনে রাখতে হবে। তাহলে দেখো, আমি একটা জায়গা থেকে গিয়ে একটা জায়গায় এসে এখনও আমি বাড়ি যাইনি, 3:05 বাজে, আমি 42 মিনিট তোমাদের সঙ্গে এই কথাগুলো বলছি। এই কথাগুলো বলার পিছনে কেন, কালকে সোমবার, কাল মার্কেট খুলবে, এই ভিডিওটা তোমরা যারা যারা দেখবে তারা এই মেন্টাল প্রিপারেশনটা নিতে পারবে যে ইনভেস্ট কী করে করতে হয় এই সিচুয়েশানে, ট্রেডিং কী করে করতে হয় এই সিচুয়েশানে। এই টোটাল ব্যাপারটা তোমাকে যদি ভাবা থাকে, তুমি অবাক হচ্ছ না। তাহলে যারা 50-60 টাকা দিয়ে কিছু পুট কিনেছো, আমি ধরি 50 টাকায়, তাহলে 50 টাকায় কিন্তু 65, চলো 3,000 টাকা, তাদের 3,000 টাকাটা কালকে আচমকা 15,000 টাকা হয়ে যেতেই পারে, কিন্তু সেটা সে প্রফিটের টাকা দিয়ে করছে। তাহলে টেক রিস্ক তোমার প্রফিটের টাকায়। তুমি তো মার্কেটে এসছো, তোমার টাকা তৈরি হয়নি, তুমি তাহলে রিস্ক কী করে নেবে? আর ট্রেডিংটাই যদি তোমার রিস্ক হয়, তাহলে তোমার তো দুদিকটা ভাবতেই হবে। আমি বারবার এই কথা বলে বোঝানোর চেষ্টা করছি, বি প্র্যাকটিক্যাল। এইবার একটা গল্প বলি। একজন রাজা, খুব ভালো একজন রাজা, সে খুব ভালোভাবে তার রাজ্য চালাচ্ছে, এবং তার খুব সুনাম, যথেষ্ট সুনাম। যদিও তার পূর্বপুরুষরা সবাই ভালো ছিল তা নয়, অনেকে অত্যাচারী রাজা ছিল, অনেকে ভালো রাজা ছিল, কিন্তু এই যে রাজা, সে খুব সুন্দর, এবং তার রাজত্বে সবাই খুব ভালো, সুখী। তার যে মেন বিল্ডিং, সেখান থেকে তার যে সভাঘর, তার মধ্যে একটা রাস্তা আছে। সেই রাস্তায় দেয়ালে তখনকার দিনে তো ছবি আঁকা থাকতো, তৈলচিত্র যেগুলোকে বলে, তা ওরকম প্রত্যেক পূর্বপুরুষের ছবি আছে, সব পরপর ছবি। তা এই রাজার ফিজিক্যালি চ্যালেঞ্জড, মানে ছোটোবেলা থেকেই বাঁ চোখটা নেই এবং বাঁ পাটা নেই। এবার সে জানে, সে ওই ছবিগুলো দেখে আর ভাবে যে এত সুন্দর সুন্দর ছবি, এত সুন্দর এরকম দাঁড়িয়ে রয়েছে, আমিও তো একদিন মারা যাব, তার একটা জায়গা ফাঁকা আছে যে এই রাজা হলে সে ছবিটা তার থাকবে। সে ভাবে আমার এদের কাছে এরকম সুন্দর সুন্দর, তারা এত কিছু করেছে, এরকম ব্যাপার, আমার তো কোনো ছবি এরকম ভালো থাকবে না, কিন্তু আমার তো একটা ভালো স্মৃতি, তাহলে আমি একটা কাজ করি,
আমি থাকতে থাকতে একটা ভালো ছবি এঁকে রাখি, আমি যখন থাকবো না আমার সন্তান এখানে এটা করবে। এবার সে চারিদিকে খবর ছড়িয়ে দিয়েছে, যত সে রাজা, যে আমার একটা ভালো ছবি এঁকে দিতে হবে। এবার যারা ওইখানকার বড় বড় আর্টিস্ট তারা ভাবছে এই রে, বাঁ পাটা নেই বাঁ চোখটা নেই, এদের এখন কি ছবি আঁকতে গিয়ে এই লোক, আর দেখতেও অতটা খুব একটা ভালো নয়, অন্যভাবে নিও না, গল্পের ক্ষেত্রে বলছি, কালো দেখতে, রংচমক খুব একটা ভালো নয়। আগেকার দিনের যারা ওর পূর্বপুরুষ কত সুন্দর সুন্দর দেখতে ছিল, আবার এ তো চলতে হাঁটতেও পারে না, কিন্তু সে দারুণ একজন শাসক, রাজ্য সে সুন্দরভাবে চালাচ্ছে, কিন্তু তার এগুলো নেগেটিভ সাইড। এবার ছবি আঁকতে গেলে তো বলেছে ভালো পুরস্কার দেবে, খারাপ হলে যদি গর্দান নেয়। যতই হোক রাজা তো, মানে সে বলে যতই হোক বাঘ তো, বাঘ নয় বুঝতে পারছে, কিন্তু আমি তো বুঝতে পারছি না বাঘ কী করবে। এবার বাঘের কাছে আমি লাঞ্চ না ডিনার হয়ে যাবো বুঝতে পারছি না। যাই হোক, জোকস পার্ট। এবার রাজা সব বড় বড় আর্টিস্টরা হয়েছে, না বাবা গিয়ে লাস্টে গর্দান নেবে, ভালো ছবি হবে না। তো অনেক অপেক্ষা করার পরে 1 মাস বাদে গ্রাম থেকে একটি ছেলে এসেছে, সে এসে বলছে আমি এঁকে দেবো ছবি। সবাই বাজে বেখর, এর প্রাণটা গেল। রাজা বলছে দেখো কেউই তো আঁকতে চাইছে না, তুমি তো আঁকতে পারবে, তাহলে আমার এই প্রাসাদটা একটু এঁকে দেখাও। তো বলছে ঠিক আছে রাজা, আমি 7 দিন আমায় ওই দিন সুন্দর করে আপনার প্রাসাদটা এঁকে দেবো। তা সে যখন এঁকেছে, রাজা দেখছে বাহ সুন্দর, তার প্রাসাদের ছবিটা ভালোই এঁকেছে, তাহলে বলে ঠিক আছে তাহলে তুমি আমার এঁকেও, যেন ছবিটা সুন্দর হয়, লোকে যেন এটা দেখতে পায়, ভালো বলে। তো আমি যেদিন থাকবো না আমার এই ছবিটা তো থাকবে। এবার তখন মন্ত্রী বলছে স্যার বলছে রাজা বলছে আপনি তো ভালো ভালো কাজ করেছেন, আপনার কাজে লোকে মনে রাখবে। বলে হ্যাঁ মনে রাখবে, কিন্তু আমার স্মৃতি তো মনে থাকবে না, আমার একটা ছবি তো এখানে আঁকা থাকলে লোকে মনে রাখবে যে ছিল। তখন দেখেছে না ছবিটা ভালোই এঁকেছে, তখন ঠিক আছে তাহলে তোমাকে কদিন টাইম লাগবে। বলে রাজা আমাকে 1 মাস সময় দিন, আমি আপনার একটা সুন্দর ছবি এঁকে দেবো। এবার 1 মাস হয়ে গেছে, সব বড় বড় যারা ওইখানকার আর্টিস্ট, মানে আমাদের সাপেক্ষে বড় বড় সব ট্রেডার আর ইনভেস্টার, যাই হোক রিলেট করতে পারবে আমি কি বলতে চাইছি, সব কিছু ব্যাখ্যা করে দেবো না, একটু ব্রেন ইউজ করা প্র্যাকটিস করো। এবার ছবি যেদিন উন্মোচন হবে, সব আর্টিস্ট এসে বলছে এবার ছেলে তো গর্দান যাবে। তো ছবিটা দেখে রাজা ভীষণ খুশি হয়েছে। ছবিটা কি এঁকেছে জানো? এঁকেছে ঘোড়ার ওপরে ওই রাজা বসে আছে। ছবিটা ডান দিক থেকে আঁকা, তাহলে ডান দিকের পাটা দেখা যাচ্ছে, যুদ্ধ ড্রেস পরে রাজা রয়েছে, আর রাজার হাতে তীর ধনুক, বাঁ চোখটা বুঝে তীরটা চালাচ্ছে। তাহলে তীর চালানোর আগে লোকে তো এরমভাবেই চালায়, যে লোকটার বাঁ চোখটা ছোটোবেলা থেকেই নেই, তার চোখটা বোঝা। আর ঘোড়ার ওপর যেহেতু বসিয়েছে, ডান দিক থেকে ছবিটা এঁকেছে, তাহলে ডান পাটা দেখা যাচ্ছে, মানে একজন যোদ্ধা, রাজাকে এঁকেছে যোদ্ধার মতো, যে তীর ধনুক রয়েছে, বাঁ চোখটা বোঝার, বাঁ পাটা তো দেখাই যাচ্ছে না, তাই রিকেটও বাঁ পাটা যেহেতু সরু, মানে হাঁটতেও সে পারে না। বিউটিফুল পিকচার। রাজা দারুণ খুশি হয়েছে, মোটিভেশন দারুণ লেগেছে, রাজা তাকে অনেক পুরস্কার দিয়েছে। তাহলে মূল ব্যাপার, যা যেমন আছে তেমনই আছে, মার্কেটও যেমন আছে তেমনই আছে, তুমি কোন দৃষ্টিতে দেখছো, এই দৃষ্টি দেখাটাই একটা মানুষকে সাধারণ গড়পড়তার মানুষের থেকে ওপরে তুলে দেয়। তুমি স্টক মার্কেটে এসছো, তাহলে তুমি কিন্তু সাধারণ মানুষ নও। তুমি সাধারণ মানুষ হলে তোমাকে নিজেকে সেই পর্যায়ে পরিশ্রম করে যেতে হবে। যেমন আমিও কোনো জায়গা থেকে পরিশ্রম করে কোনো একটা কিছু কাজ করেই তো এখানে যাচ্ছি, আমি খুশি মনে এই কাজটা করছি, তাই 3টে পর্যন্ত বসে আছি, এবং বিশ্বাস করো আমার এখনও লাঞ্চ হয়নি। আমার বয়স্ক বাবা মা কিন্তু অপেক্ষা করছেন, আমি তাদের বলেছি আমি 3:30-র মধ্যে ঢুকবো, বিকজ হয়তো আমি 2টো রুটি খাবো, কেন আমার বাবা আর 24 বছর রিটায়ার করেছেন, উনি একজন স্কুল টিচার ছিলেন, আমাদের বাড়িতে আজও সকালবেলায় স্নান খাওয়া দাওয়া হয়ে যায়, আমার বাবা সেটাই মেনটেন করেন। আমাদের ছুটি থাকলেও আমার অভ্যাস, আমি স্নান করে সকালেই ভাত খেয়ে নিই, পরে রুটি খাই বা যা খাই কিছু ম্যাটার করে না। তাহলে দ্যাটস কল ডিসিপ্লিন, রুটিন চেঞ্জ করতে নেই। আমার ভিডিও দেখছো তো, আমার জ্ঞানটাই শোনো, তাহলে তুমি এভাবে অভ্যস্ত হয়ে যাবে, তোমার দুপুরে খেয়ে কখনো ঘুম পাবে না, প্রয়োজন নেই। অসুস্থ থাকলে তুমি রেস্ট নাও, জাপানে তো নিয়মই আছে লাঞ্চ করার পর একটু ঘুমানো। তাহলে যে সময় আমি এই ভিডিওটা করছি, আমার কয়েকশো ছাত্রছাত্রী হয়তো এই সময় রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে, শরীরে এত রেস্টের দরকার নেই। সারাদিন এত পরিশ্রম করে ক্লান্ত হও যে দুপুরে চোখ বুঝবে ঘুমিয়ে যাবে। কটা গ্রামের লোককে ডিপ্রেশনের ওষুধ খেতে হয়, কটা গ্রামের পরিশ্রমী চাষিকে ঘুমের ওষুধ খেতে হয় না বাবা। তুমি শিক্ষিত মানুষ, তোমাকে কুয়ো খুঁড়তে বলা হচ্ছে না, তুমি তোমার মতো পরিশ্রম করো, হেলদি খাবার খাও। ওই যে বললাম, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি একদিন এই হিসেবটা দেবো, আমি কয়েক হাজার কোটি টাকা ট্রেড করেছি, যদি ওভারঅল ভলিউম হিসেবে দেখা যায়, সেখানে তার এত কিছু কায়দা করেও 1 টাকা প্রফিটে আছি, মানে এটা সম্ভব। এবং কোনো ওসব সিগারেট খেতে হয়, মদ খেতে হয়, মিথ্যে কথা। হ্যাঁ, একটা স্টিমুলেন্ট দরকার, 1 কাপ লিকার চা খাবে। আর তুমি যদি
প্রফেশনাল ট্রেডিংয়ের পর্যায়ে না যাও, তুমি যদি ব্রোকিং হাউস না চালাও, তোমার 6.5 ঘন্টা মার্কেট দেখার কী দরকার আছে? তাহলে লাইফটা রুটিনে থাকতে হবে, তবে তো ট্রেডিংটা হবে। আগের দিন বলেছি না, লেজার লাইক ফোকাস, কাট অফ ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোল্ড দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড সিচুয়েশন ম্যাক্স টু ম্যাক্স টাইমে। তাহলে এটাকেই বোঝাতে চাইছি। তাহলে নেক্সট কি, ওই তোমার দৃষ্টিভঙ্গিটা কি? তাহলে ওই যে আর্টিস্ট, সে এত সুন্দরভাবে আঁকতে পারলো, সেই দৃষ্টিভঙ্গিটা দেখেছে, তুমি কিভাবে দেখছো, তাই তুমি মার্কেটটাকে কিভাবে দেখছো সেটা থেকেই দিস আ বিগ ডিফারেন্স বিটুইন গুড অ্যান্ড দ্য বেস্ট। বেস্ট হতে গেলে অনেক সময় লাগবে, বহু স্যাক্রিফাইস করতে হবে। আমি করেছি, তাই লেকচারটা দিতে পারছি। অ্যাভারেজ থেকে গুডে যেতে গেলে তোমায় পরিশ্রম অনেক বেশি করতে হবে। তাই স্টক মার্কেটে কোনো শর্টকাট নেই, টাইম দিতে হবে, নিজেকে বুঝতে হবে। সবার আগে নিজেকে বুঝতে হবে আমি সহজে কোন কাজটা করতে পারি, ট্রেডিং না ইনভেস্টিং। যদি দুটোই করতে পারো, হ্যাটস অফ টু ইউ। খোল নলচে বদলাতে হবে। গল্পটা ভালো লেগেছে? আজকে কি গল্পটা বললাম রিলেট করতে পারছো? কি বলতে চাইছি, তোমার দৃষ্টিভঙ্গি তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যত পজিটিভ লোকজনের সঙ্গে মিশবে, যত পজিটিভ জিনিস দেখবে, তুই পজিটিভ দিকেই যাবে। যত নেগেটিভ দেখবে, লোকের ভুল, লোকের ক্ষতি, এর সংসারে অশান্তি, ওই ব্যাপার, যত নেগেটিভ দেখবে, তোমার জীবন শুধু নেগেটিভই ঘিরে ধরবে। কিন্তু সেই পজিটিভিটিটা যুক্তিতর্কের খাতিরে ব্যাখ্যা করে করতে হবে। আমার পক্ষে কি সম্ভব, আমার এক্সেলেন্সটা কোন জায়গায় যেতে পারে, দ্যাটস কল ইনস্টিংক্ট। আমরা স্তন্যপায়ী প্রাণী, আমরা অপরচুনিস্ট হবই। সেই অপরচুনিস্ট হতে গিয়ে অযৌক্তিক যেন কিছু করে না ফেলি, এইটাই তো জ্ঞান। স্টক মার্কেটের বাইরে কিছু নয়। 51 মিনিট, দ্বিতীয় গল্পটা বলবো না। ভালো থেকো সবাই, ভিডিওটা দেখো। আজ কি বলেছি নোটস নিও। তুমি সেটাই হবে যেটা তুমি হতে চাও, যেটা তুমি হতে চাও সেটাই হওয়া সম্ভব। আমি আমার জীবন দিয়ে দেখেছি, আমার ছাত্রছাত্রীদের নিয়ে দেখেছি। চট জলদি কিছু করো না, रहना है यहाँ पे, जीना यहाँ, मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। যে কাজ করছো, চুলোই পড়ুক স্টক মার্কেট, যে কাজ করছো তার প্রতি এই ধরনের কমিটমেন্ট দরকার। এখন তো অপেক্ষা কমে গেছে, তাও আবার বলছি, নিজের লাইফ থেকে 3 মাসের জন্য ফেসবুক আর ইনস্টাগ্রাম ডিলিট করে দাও। ইউটিউব রাখবে, ইউটিউবের ভিডিও দেখবে, এডুকেশনাল ভিডিও দেখবে। কেন? এটা একটা ভালো, ওই যে বললাম, তুমি কি দেখবে সেটাই তোমাকে এআই দেখাতে চাইবে। এআই থেকে সাবধান, এমটিএফ থেকে সাবধান। 1 এপ্রিল থেকে নতুন নিয়ম আসতে চলেছে স্টক মার্কেটে, আমিও শিখবো, আমিও দেখছি। তাহলে আমি এত কিছু জ্ঞান, বড় বড় কথা বলার পরেও আমি যদি বলছি আমিও শিখবো, আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি মার্কেটে কী এফেক্ট আসবে এই টোটালটা নিয়ে। স্টক মার্কেট বলতে ভীষণ ইচ্ছা করছে, তাই আবার বলছি, লেজার মেনটেন করা মানে নিজের ভুলগুলোও লিখবে। আর যদি খুব লজ্জা লাগে, 2টো মেল আইডি করবে, নিজেকে নিজে মেল করবে, তাহলে তোমার ডিয়ারেস্ট নিয়ারেস্ট কেউ দেখে তোমাকে বকবে না। আর স্বপ্ন দেখতে শেখো। স্বপ্ন মানুষকে, এই তুমি বলবে এপিজে আবুল কালাম বলেছে নাকি, লাস্টে মিঠুন চক্রবর্তীও বলেছে, আই ডোন্ট নো। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, আমি ওনাকে ভীষণ রেসপেক্ট করি, আমি ওনার জীবনীও পড়েছি, আমার অনেক ছাত্রছাত্রীদের আমি ওনার বই দিয়েছি। এগুলো পড়া প্র্যাকটিস করো, পড়ার অভ্যেস চলে গেছে। আবার বলছি, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাপসটা ডিলিট করে দাও। কার জীবনে কি হচ্ছে দেখে কোনো লাভ নেই, আর ওই ইনস্টাগ্রামে ওই ফালতু রিল দেখে কোনো লাভ নেই। খুল মেডিটেশন করো। আর একটা দারুণ পদ্ধতি বলে দিই, যে কোনো পজিটিভিটি জায়গায়, মন্দির যাও, মসজিদ যাও, এই 2টো আঙুল এরম করে বসবে। আমি কোনো ধর্মীয় ব্যাখ্যা দিচ্ছি না, যেখানে পজিটিভ ইনফ্লো, এই হাত জোড়ে শুধু বলবে, মনে মনে ভাবে এখানকার সমস্ত পজিটিভিটি আমার মধ্যে চলে আসুক, এই সমস্ত পজিটিভিটি আমার মধ্যে চলে আসুক। এরকম 10 মিনিট কোনো পজিটিভ জায়গায় গিয়ে এটা করবে, লাইফ বদলে যাবে। আর যেখানে নেগেটিভিটি বেশি, যেখানে খারাপ জিনিস দেখছো, এই হাত দুটো করে শুধু মনে রাখবে, তোমার ভেতর থেকে যেন ছিট কিছু বেরিয়ে যাচ্ছে। তুই বলবে সব নেগেটিভিটি আমার ভেতর থেকে বেরিয়ে যাক, বেরিয়ে যাক, নেগেটিভিটি বেরিয়ে যাক, নেগেটিভিটি বেরিয়ে যাক। এরকম 5 মিনিট করবে। যখন নেগেটিভ জায়গায় আছো, ভাবে তোমার ভেতরে কিছু ছিটকে বেরিয়ে যাচ্ছে। আর যখন পজিটিভ জায়গায় আছো, এই হাত দুটো করে চোখ বুজে ঘন শ্বাস নেবে, আর ভাবে ভেতর থেকে যেন সব জিনিস আমার ভেতরে চলে আসছে, পজিটিভিটি আমার মধ্যে চলে আসছে, জীবন বদলে যাবে। আজ যা শেখালাম, এই স্টক মার্কেটের থেকে অনেক বড় জিনিস, এবং সবচেয়ে বড় ভিডিওটা আজ করলাম। আমি বলছি, শেষ 2 মিনিট যা করলাম, লাইফ বদলে যাবে। নিজে না বদলালে নিজের সারাউন্ডিংস বদলায় না। সুখ থাকবে, দুঃখ থাকবে, খারাপ থাকবে, সব কিছু মিলিয়ে এই পৃথিবী। তুমি যা ভাববে তোমার জীবন তাই হবে। বি পজিটিভ, জীবনে লড়াই করার চেষ্টা করো। स्टॉक मार्केट तो सिर्फ एक बहाना है यार, जिंदगी काफ़ी बड़ा है। यहाँ पे रहना है, जीना है, और जीना है
শের দিল বানকে জিনা হয়। অর্থ আর ক্ষমতা মানুষকে শান্তি দেয় না, উপলব্ধি মানুষকে শান্তি দেয়। বি পজিটিভ। টাটা।